This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডের প্রথম থেকে এখনো পর্যন্ত যে নামটা বারবার ঘুরে ফিরে এসেছে সেটা হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ বা প্রিন্সিপাল সন্দীপ ঘোষের নাম। তাকে একটা কথা বলতেই হয়, এত গুঁতো শৈলে হয়, কোর্টের গুঁতো বলে কথা। আর সেই গুঁতোতেই আপাতত ছুটিতে সন্দীপ ঘোষ। সোমবার স্বাস্থ্য ভবনে গিয়ে আরজিকরের অধ্যক্ষ পদে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। ইস্তফা গৃহীত হলো কই? উল্টে বদলি ন্যাশনাল মেডিকেলে। প্রশ্নটা তো উঠবেই। তবে হাইকোর্টের গুঁতোয় আপাতত ছুটিতে সন্দীপবাবু। ন্যাশনালের অধ্যক্ষ পদে আপাতত নিয়োগ নয়। তাহলে আসলে সন্দীপ বিতর্ক চলছে তো চলছে। এই তো আজ দুপুরের কথাই আপনাদেরকে বলবো, যখন স্বাস্থ্য ভবনে সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সন্দীপ ঘোষ নিয়ে প্রশ্ন করতেই উঠে গেলেন। কালকে বোঝালাম স্টেট গভর্নমেন্ট কমিটমেন্ট টুয়ার্ডস প্রপার ইনভেস্টিগেশন। সাথেই আপনাদেরকে বললাম আমরাও চাই সার্ভিসেসও নর্মাল চলুক, প্রপার ইনভেস্টিগেশন হোক। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। কি বুঝলেন? অস্বস্তি? ওদিকে অস্বস্তি কিন্তু আদালতেও রয়েছে, আর সেখানেই তো প্রশ্নটা উঠল আরজিকর কাণ্ড নিয়ে। প্রধান বিচারপতি বললেন রাস্তায় মৃতদেহ পড়েছিল না, ওই প্রিন্সিপালের উচিত ছিল নিজে অভিযোগ করা, সেটা করেননি। আর কিছু শুনবো না, অমানবিক, আপনি দায়িত্ব এড়াতে পারেন না। অমানবিক। সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতেরই। দেখুন, সোমবার সকালে হঠাৎই সন্দীপ ঘোষ ঘোষণা করেন অধ্যক্ষের পদ তো বটে, সরকারি চাকরিটাই নাকি ছেড়ে দিচ্ছেন। স্বাস্থ্য ভবনে গিয়ে ইস্তফাও দিয়ে আসেন। তারপর কয়েক ঘন্টার মধ্যেই বদলি ন্যাশনাল মেডিকেলে। প্রশ্নটা হাইকোর্টেও উঠল। বললেন খোদ প্রধান বিচারপতি বললেন সকালে নৈতিকতা দেখিয়ে প্রিন্সিপাল পদত্যাগ করলেন আশ্চর্যজনকভাবে, পুরস্কৃত করে বিকেলে অন্য জায়গায় বসানো হলো। কিভাবে একজন ইস্তফা দেওয়ার পর 24 ঘন্টায় আবার তাকে ফেরত আনা হলো? আপনি কি এত পাওয়ারফুল লোক? পাওয়ারফুল জানতে চাইলো হাইকোর্ট। তাহলে পাওয়ারফুল আবার অমানবিক? মন্তব্যগুলো ঘুরপাক খাচ্ছে সন্দীপ ঘোষকে ঘিরে। মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম আমার প্রিন্সিপাল চেয়ার থেকে এবং সার্ভিস থেকে। প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আমার সঙ্গে কোনো মন্ত্রী, কোনো সিনিয়র অফিসারের কথা হয়নি, না আমার সঙ্গে কোনো স্বাস্থ্যমন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী, কোনো সিনিয়র অফিসারের কথা হয়নি। এটা আমার নিজের দায়িত্ব। ন্যাশনাল মেডিকেল কলেজে আপনাকে বদলি করা হচ্ছে, এটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই জন্য কি আপনি ইস্তফা দিলেন আজকে? আমি জানি না এই খবর, আমার কাছে এই খবর এখন অবধি নেই, আমি শুনিনি, এখনো কোনো বদলি অর্ডার আমি হাতে পাইনি, আমি জানিও না। মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুনর্বহাল তো হয়েছিলেন সন্দীপ ঘোষ, কিন্তু আদালতের নজর এড়ায়নি। যেভাবে ইস্তফা দেওয়ার সময় বলেছিলেন যে মেয়ের মৃত্যুতে তিনি ইস্তফা দিচ্ছেন, ততটা ঠিক মানবিক মনে হলো না আদালতের। আমি চেয়েছি দোষীরা শাস্তি পাক। মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম। তাকে অমানবিক এমনটাই আখ্যা প্রধান বিচারপতির। একই সঙ্গে বক্তব্য, এই অভিভাবক যদি আসলে নিজেই অনুভব না করেন এই যন্ত্রণা, আর কে করবে? সিবিআই ইনভেস্টিগেশন কোর্ট মনিটরিং হোক। আমি ডিমান্ড করব ডক্টর এসপি দাস, ডক্টর সন্দীপ ঘোষ, বিনীত গোয়েলকে কাস্টডিতে নিয়ে আপনি যদি জেরা করেন তাহলে মমতা ব্যানার্জি এটাতে কতটা ইনভলভ বেরিয়ে যাবে। এখন একমাত্র বলতে পারবেন মমতা আর বিনীত গোয়েল যে তারা কেন
সুপারের স্টেটমেন্ট রেকর্ড করেনি, কেন প্রিন্সিপালের স্টেটমেন্ট রেকর্ড করেনি, কেন তারা ইউডি কেস শুরু করলো, এগুলো ওরা বলতে পারবে, ওরা এই ব্যাপারে বিশেষজ্ঞ, আমি তো তার নই। এটা স্বাস্থ্য প্রশাসনের সিদ্ধান্ত। স্বাস্থ্য দপ্তরের প্রশাসনিক কর্তারা তারা এই সিদ্ধান্ত নিয়েছেন কাকে কোথায় বসানো হবে, কে রেজিগনেশনের পর আবার কোথায় তাকে বসানো হবে। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। তাহলে সন্দীপে অস্বস্তি বাড়ছে, আর এদিনই সন্দীপ ঘোষকে হলফ নেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। লম্বা ছুটিতে পাঠানোর নির্দেশও দেওয়া হয়। তারপরে 15 দিনের ছুটি চেয়ে স্বাস্থ্য ভবনের কাছে আবেদন করেন সন্দীপ। ছুটি মঞ্জুর হয়ে গিয়েছে, কিন্তু বিতর্ক থেকে ছুটি আদৌ মিলল কি? আদালতে স্পষ্ট নির্দেশ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষকে নিয়োগ নয়। প্রধান বিচারপতি আরও বললেন, আপনি হাসপাতালের অভিভাবক, আপনার যদি নির্যাতিতার প্রতি সহানুভূতি না থাকে তাহলে আর কার থাকবে? কোনো মানুষ আইনের ঊর্ধ্বে নন, তাহলে আইনের নজরে সন্দীপ ঘোষ। আরজি করে সদ্য পদত্যাগী প্রিন্সিপাল যে একজন অত্যন্ত প্রভাবশালী, আজ হাইকোর্টে প্রধান বিচারপতিও সে কথা বললেন। সন্দীপ ঘোষকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর নির্দেশ দেওয়ার সময় প্রধান বিচারপতি বিস্মিত হয়ে বলেছেন, আপনি এতটাই প্রভাবশালী? তার প্রভাব যে কতটা গত কয়েকদিনে নিজের কানেই শুনে ফেলেছেন। মেডিকেল পড়ুয়ারা বলেছেন বারবার, অন্য ডাক্তাররাও বলেছেন, যার প্রভাব থাকে তার প্রতাপও থাকে। একজন প্রিন্সিপাল, একজন প্রশাসক হিসেবেও কি সন্দীপ ঘোষ মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছিলেন? হ্যাঁ, ঠিকই শুনছেন, আতঙ্ক, ভয়। আজ দুজনের কথা শোনাবো আপনাদের। এক বাবার কথা শুনুন। তার ছেলে আরজি করেই এসেছিলেন ডাক্তারি পড়তে বীরভূম থেকে। বাবা বলছেন, ছেলে আমার আত্মহত্যা করতে গিয়েছিল। বেশি দিন আগের কথা নয়, কিন্তু আগে শুনুন তার বক্তব্য। 2019-এই আমার ছোট ছেলে জুনিত সিনহা, সে 299 র্যাঙ্ক করে বহু স্বপ্ন চোখে নিয়ে এই বীরভূমের প্রত্যন্ত গ্রাম থেকে গিয়েছিল আরজি মেডিকেল কলেজে সার্জেন হবে বলে। প্রথম একটা বছর 19 অবধি ঠিক চললো। তারপরে বর্তমান যিনি প্রিন্সিপাল ছিলেন সেই সন্দীপ ঘোষ আসার পরে গত 4 বছরে আমার ছেলে এখানে যে 7 × 24 × 365 একটা দিন একটা মুহূর্ত বাদ যায়নি যেদিন আমার ছেলে সন্দীপ ঘোষের দ্বারা মানসিক নির্যাতনের শিকার হয়নি। এমন পরিস্থিতি হয়েছিল যে সে আত্মহননের পথ বেছে নিচ্ছে। তখন আমি তড়িঘড়ি বীরভূম থেকে ভাইকে ফোন করি, উত্তরপাড়া থেকে, সে তাড়াতাড়ি গিয়ে ওকে বাড়ি নিয়ে এসে কোনো রকমে নিবৃত্ত করে। এবং যখনই ফোন করতাম তখনই ওর দুঃখের কাহিনী প্রতিদিন শুনতাম, যে কিভাবে ওকে প্রতিদিন নির্যাতন করা হয়। পরিবারের সদস্যরা তৎপর ছিলেন বলে শেষ পর্যন্ত ছেলেকে চরম পরিণতির হাত থেকে বাঁচাতে পেরেছেন। ভাবছেন নিশ্চয়ই, কেন জুনিত সিনহাকে মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল প্রত্যেক দিন? কেন প্রিন্সিপালের বিষ নজরে পড়েছিলেন? নাকি প্রিন্সিপালের কড়া অনুশাসনে নাভিশ্বাস উঠেছিল জুনিতে? কি বলছেন জুনিতের বাবা? এটা সূত্রপাতটা প্রথম এটা তীব্র হলো কখন, যখন 2021 সালে একটা অত্যন্ত সাধারণ দাবি দাওয়া নিয়ে ছাত্ররা একটা আন্দোলন করেছিল। প্রায় 3-4 মাস সেই আন্দোলনটা চলে। 1-8 মাস পরেই শুরু হলো, যারা সব মুভমেন্টে ছিল তাদেরকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে, বিভিন্ন রকম লোভ মোহ এই সমস্ত দেখিয়ে তাদেরকে সরিয়ে নিয়ে কিছু ছেলেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো এবং তাদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। অর্থাৎ আন্দোলন করে প্রিন্সিপাল সন্দীপের চোখে ব্যাড বয় হয়ে উঠেছিলেন জুনিতরা। সেই কারণে এই দমন পীড়ন চলেছে দিনের পর দিন। মানসিক নির্যাতনটা কোন জায়গায় পৌঁছেছিল একবার শুনুন তাদের বক্তব্যে। তাদের নামে মিথ্যা এফআইআর করা, তাদেরকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা, তাদেরকে কলেজের জিমে না যেতে দেওয়া, তাদেরকে লাইব্রেরিতে ঠিকমতো পড়তে না দেওয়া, তাদেরকে ঠিক মতন ক্লাস করতে না দেওয়া, তাদেরকে বিভিন্ন রকম যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সে অনুষ্ঠানে অংশগ্রহণ পর্যন্ত, এমনকি শ্রোতা হিসাবে থাকার অধিকার পর্যন্ত তার প্রায় প্রত্যেকটা সেমিস্টারে
বহু ছাত্রকে ফেল করানো হয়েছে এবং ওদের যারা সিনিয়র তাদের বহুজনকে সার্টিফিকেট সেকশনে দেওয়া হয়নি, তাদেরকে হাউস স্টাফশিপ সঠিকভাবে করতে দেওয়া হয়নি যোগ্যতা থাকা সত্ত্বেও, তাদেরকে ইন্টার্নশিপে ঠিকভাবে তাদের রোস্টার করা হয়নি। পরে বুঝতেই পারছেন মানসিক নির্যাতনটা কোন জায়গায় পৌঁছেছিল। শুধু ওই মেডিকেল ছাত্রই নয়, তার পরিবারও সমানভাবে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন সন্তান হারানোর পর। আরজি করের আর এক প্রাক্তনী মৈনাকরা, এবার তার কথাও শুনুন। মৈনাক কি অভিযোগ করছেন? বলছেন এমবিবিএস শেষ করার পর ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে 8 মাস সময় লেগে গিয়েছে। 8 মাসে তারও প্রত্যেকটা দিন মনে হয়েছে আত্মহত্যা করার কথা। আমাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে 8 মাস সময় লেগেছে আমার এমবিবিএস কমপ্লিট করার পর, সেটা হাইকোর্টে গিয়ে, এবং আমার একজন বন্ধু চন্দ্রমৌলি ঝা দুজনকেই এই হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। 8 মাসের প্রত্যেকটা দিন এমন একটা দিনও যায়নি যেখানে আমার মনে হয়নি যে আমি আত্মহত্যা করব না। ঠিক আছে, এই যে মানসিক নির্যাতনটা আমরা সহ্য করেছি, যেটাকে আমি মানসিক ধর্ষণ বলি, সেটার ব্যাখ্যা মানে সেটার হয়তো আমাদের কাছে কোনো প্যারামিটার নেই যে আমরা ওটাকে জাজ করতে পারবো যে একটা ব্যক্তিকে কীভাবে মেন্টালি নেপথ্যে অবশ্যই প্রিন্সিপাল। আমাদের মুখ্যমন্ত্রী কি এসবের কোনো খোঁজই রাখেন না? সন্দীপকে নিয়ে তার কানে কোনো অভিযোগই কি এতদিনে যায়নি? তারপরে কিভাবে এই সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রীর কাছে ব্লু আইড বয় হয়? কোন জাদু বলে? মুখ্যমন্ত্রী চাইলে কি প্রশাসক হিসেবে এই সন্দীপকে কেউ আর দেখতে চাইবেন, বিশেষত এই আরজিকর কাণ্ডের পর? কোনোভাবেই না। আমরা দেখে নিয়েছি অ্যাডমিনিস্ট্রেটিভ হিসাবে উনি কীরকম, ঠিক আছে, উনি প্রমাণ করে দিয়েছেন ইতিপূর্বে। আমরা মানে ওনাকে কোনোভাবেই সিএনএমসিতে অ্যালাউ করবো না। আমরা সমস্ত স্টুডেন্ট ওনাকে প্রিন্সিপাল হিসেবে মানবো না, কোনোভাবেই মানবো না। আমরা সন্দীপ ঘোষকে একবার এমএসভিপি হিসেবে পেয়েছিলাম। উনি অ্যাজ আ অথরিটি তো আমরা দেখেছি সেরকম ভালো অভিজ্ঞতা আমাদের একদমই না। আর প্রিন্সিপাল হিসাবে তো আমরা দেখেছি আরজি করে কী হয়েছে। এই কলকাতা শহরে কোনো জায়গায় যেন প্র্যাকটিস না করে অ্যাজ এ কোনো সুপারভাইজার বা কোনো হেড পোস্টে। আরজিকর ইস্টার্ন ইন্ডিয়াতে 11 নম্বর ছিল। এই লোকটা আসার পরে আরজিকরকে পুরো শেষ করে দিল। এনার দুর্নীতি, এনার কারাপশন, পড়ুয়াদের ইন্টেনশনালি ফেল করানোর জন্য মানে পাস তাদের করিয়ে টাকা নেওয়া, এবার হাউস স্টাফশিপের সিলেকশনে টাকা নেওয়া, চারদিকে তোলাবাজি করা, এটা এনার ইন্টেনশন ছিল। ওকে প্রায় প্রত্যেকটা সেমিস্টারে ফেল করানো হয়েছে, প্রত্যেকটা সেমিস্টারে। এবং এইটা অনুমান করে আমি বারবার স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, প্রভিসি, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায়, এদের কাছে বারবার, কিন্তু কোনো প্রতিকারে তারও হয়নি কিছু। যা সন্দীপ ঘোষ যেটা মনে করেছে সেটাই হয়েছে। শুনলেনি, স্বাস্থ্য সচিব থেকে রোগী কল্যাণ সমিতি অভিযোগ জানিয়েও কিচ্ছু করতে পারেনি। শেষ কথা সন্দীপ ঘোষই বলেছেন। তাহলে তৃণমূলের জামানা এটাই দস্তুর। শিক্ষা থেকে স্বাস্থ্য, পাড়া ক্লাব থেকে পঞ্চায়েত, একজন করে শাসকের অতি প্রভাবশালী লোক থাকেন যারা এইভাবেই ছড়ি ঘুরিয়ে চলেন। আরজি করের ওই মহিলা চিকিৎসকও যে মানসিক চাপে ছিলেন সে কথা তো তার মা বাবাও বলেছেন, মেয়েটির ঘনিষ্ঠ বন্ধুও বলেছেন। নাইট ডিউটি করতে ভয় পেতেন তিলোত্তমা। সেই ভয়টা কেন? তাকে যে সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারান্টি আছে? আমার মেয়ে চাপে ছিল, প্রেসারে ছিল। চাপে প্রেসারে কি প্রেসারে ছিল? চাপে ছিল বলতে বিভিন্ন রকম, ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিকমতো পারতো না। ও পেশেন্টের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না। কেন পারতো না? উপর থেকে বাধা, যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না। আমার মেয়ে বলতো আমার আরজি করে যেতে আর ভালো লাগে না। কেন? কাজ ঠিকমতো করতে পারে না, কাজ ঠিকমতো করতে পারে না। মাঝে মাঝে শুধু বলতো যে আমার নাইটটা করতে ভালো লাগে না, কেমন অসুবিধা হয়। যখন জিজ্ঞাসা করতাম কেন বা কি, তখন কোনো ব্যাখ্যা দেয়নি। ও এর আগে তো বহুবার করেছে, বহু জায়গায় বহুবার করেছে, এমন নয়। কখনো কখনো বলতো, কখনো যদি কেউ কখনো জানতে পারে যে মানে এরকম এই ঘৃণ্য আশু বিপদ যদি কেউ সামান্যতম আপনার কোনো কাছের বন্ধুর আপনি যদি অনুমান করতে পারেন, আপনি কি হাত গুটিয়ে বসে থাকবেন? যে পরিবেশের কথাটা ভিকটিমের বাবা মা বলেছে, ঠিক সেই পরিবেশের বললেই জিনিসটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ওখানে প্রকৃতপক্ষে ছাত্রছাত্রীর জন্য আরজি করকে সন্দীপ ঘোষ গত 4 বছরে বদ্ধভূমিতে পরিণত করেছে। আর যাকে কেন্দ্র করে এত অভিযোগ, তিনি গতকাল কি বলেছিলেন আশা করি মনে আছে? তাও আরেকবার শোনাই আপনাদের।
চুরি করলে তাকে চোর বলি এবং তার ব্যবস্থা করি, কেউ যদি মিথ্যে কথা বলে তাকে মিথ্যেবাদী বলি, সোজা কথাটা আমি সোজাভাবে বলি। আর আপনারা দেখবেন স্পষ্টবক্তাদেরই সবসময় শত্রুরা বেশি হয়। আমাকে যখনই স্পষ্টবক্তা হয়েছি তখনই আমাকে রং লাগিয়ে দেওয়া হয়েছে, রাজনৈতিক রং লাগিয়ে বলে দেওয়া হয়েছে যে ওই দলের হয়ে কাজ করছে। আরজি করে যখন আমি চার্জ নিলাম, আরজি কর ছিল ঘুঘুর বাসা, কিন্তু লোকে যে বলছে ঘুঘুর বাসাটা তিনিই তৈরি করেছেন, তিনি সেই বাস্ত ঘুঘু যার জন্য আরজি কর নরকে পরিণত হয়েছে। যারা আজ তার বিরুদ্ধে মুখ খুলছেন সবাই কি মিথ্যে বলছেন? ওই মেডিকেল পড়ুয়ারা, তাদের সঙ্গেও কি কোনো রাজনৈতিক শত্রুতা ছিল? একজনকে সন্দীপ ঘোষ করা হয় এই পলিটিক্যাল সিস্টেম। এই পলিটিক্যাল সিস্টেম চাই এক সন্দীপ ঘোষকে সরিয়ে দিলে আরেক সন্দীপ ঘোষ জন্মাবে। এই পলিটিক্যাল সিস্টেমটাকে ভেঙে দিন। কেন আমার পোস্টিং কোথায় হবে সেটা ঠিক হবে না আমার কাজের মেরিটে। ওনাকে একদম স্যাক করে দেওয়া উচিত। ওনাকে কোনো জায়গায়, মুখ্যমন্ত্রীর যদি এতটুকু মানে থাকে, হৃদয় থাকে, তাহলে মুখ্যমন্ত্রী কখনোই ওনাকে নিয়োগ করার মানে প্রচেষ্টা করবেন না, যদি ওনার কোনো স্বার্থ না থাকে। এত কিছুর পরেও কি তৃণমূল শীর্ষ নেতৃত্বের ব্লু আইড বয় হয়েই থেকে যাবেন এই সন্দীপ ঘোষ? এই প্রশ্নই উঠছে। আর তারই মাঝে আর কত অপেক্ষা করতে হবে তিলোত্তমাকে? বিচার কবে মিলবে? এই প্রশ্নগুলো নিয়ে যত নাড়াচাড়া হচ্ছে ততই রাজনীতির পারদও চড়ছে। শুধু রাজ্য নয়, জাতীয় রাজনীতিও ততটাই সরগরম হয়ে উঠেছে। আর এদিনই হাইকোর্ট এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং সেই সঙ্গেই সরব বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। শুরু থেকে শেষ নিশানা তার রাজ্য সরকার, টার্গেট রাজ্যের মুখ্যমন্ত্রী। कानून व्यवस्था नाम की कोई चीज नहीं रही है। लॉलेसनेस चरम शिखर पर है। महिलाओं पर अत्याचार दिन प्रतिदिन वेस्ट बंगाल में बढ़ रहा है और यह सब कुछ महिला मुख्यमंत्री होने के पश्चात ये हो रहा है। ये और भी चिंताजनक है। এর আগে এই ঘটনাতেই কিন্তু এক্স মাধ্যমে পোস্ট করেছিলেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধীও। নাড্ডার মতো আক্রমণের ধার অবশ্যই মিসিং, তবে আরজি ছিল। ন্যায় বিচারের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর আস্থা রেখেছেন তিনি। পোস্টে প্রিয়াঙ্কা লিখেছিলেন, রাজ্য সরকারের কাছে এই বিষয়ে দ্রুত এবং কঠোরতম পদক্ষেপ গ্রহণ করার আবেদন তিনি জানাচ্ছেন। ভালো কথা, তার গলায় থুরি, তার লেখায় ছত্রে ছত্রে আবেদন। ওদিকে বিজেপির দিক থেকে আক্রমণ, আর বামেরা তাদের স্ট্র্যাটেজি। দুর্বলতা থেকে ঢাকবার জন্য তারা প্রথম দিকে এটাকে আত্মহত্যার গল্প চালু করার চেষ্টা করেছেন বাপ মাকে বোঝাবার আত্মহত্যা। এখন এই সামগ্রিক যে দৃষ্টিভঙ্গি, সামগ্রিক যে ঘটনাক্রম, তা থেকে এটাই বোঝা যায় যে রাজ্য প্রশাসন কিছু একটা আড়াল করতে চাইছে। একমাত্র বলতে পারবেন মমতা আর বিনীত গোয়েল যে তারা কেন সুপারের স্টেটমেন্ট রেকর্ড করেনি, কেন প্রিন্সিপালের স্টেটমেন্ট রেকর্ড করেনি, কেন তারা ইউডি কেস শুরু করলো, এগুলো ওরা বলতে পারবে, ওরা এই ব্যাপারে বিশেষজ্ঞ। গরমা গরম লড়াইটা চলছেই। রাজনীতির প্যাচ সে তো সহজ নয়। আরজি কর ইস্যুতে আপাতত রাজ্যে বিরোধী আর শাসক সম্মুখ সমরচারী। গেরুয়া শিবির খড়গহস্ত সে তো দেখলেন, এবং এবার আসরে নেমে পড়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তাদেরই দেখানো পথে হেঁটে রাজ্যের বিরোধী দলনেতাও কিন্তু অগ্নিশর্মা, অ্যাকশন মোডে তিনি। সুতরাং রিঅ্যাকশনও তো হবেই, তাই না? আমাদের একটাই দাবি, দফা এক, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বাড়ি যান। আপনি আপনার রেজিগনেশন দিন, আপনি আপনার বাড়ি যান। আদারওয়াইজ আন্দোলন চলবে। এই আন্দোলন থামার আন্দোলন নয়। বিজেপি বড় বড় কথা বলছে, বিজেপি অমুক 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 পদত্যাগ চাইছে। তো উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ শুধু ধর্ষণ খুন নয়, তার আত্মীয়দের খুন করে দেওয়া হয়েছিল বিচার চাইছিল বলে। তখন কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন? গুজরাটে বিলকিসকে শুধু ধর্ষণ করা হয়নি, তার কন্যা থেকে শুরু করে তার বাড়ির লোকদের খুন করা হয়েছিল। তখন কি মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছিলেন, নাকি সেই খুনিদের জেল থেকে ফুলের মালা দিয়ে ছেড়ে দিয়েছিলেন? তারা সেই বিজেপি নেতারা ইস্তফার কথা বলছেন। কত ঘটনা, কত বিতর্ক, শেষ নেই যেন। এদিকে
বঙ্গ রাজনীতিতেও বিতর্কে দাঁড়ি পড়ার প্রশ্নই নেই। যেমন ধরুন, শাসক মানেই শাসন, তার শাসন মানে কি রয়েছে কি বলুন তো? গায়ের জোর। আবার কি? কেন বলছি এ কথা ভাবছেন? তাহলে একবার ছবিটা বরং দেখে নিন। কি বলবেন একে? জুতোবাজি? যে মহিলাকে দেখছেন একেবারে মারমুখী, এই মারেন তো সেই মারেন, তিনি কে জানেন? জনপ্রতিনিধি, তৃণমূল কাউন্সিলর। চুচুড়ার এই ভিডিওই এখন ভাইরাল এবং যথারীতি প্রশ্নটাও উঠছে, শাসকের এই রূপ কেন? কি এমন হয়েছিল যে হাতে জুতো তুলে মারতে যেতে হলো? চুচুড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রীতা দত্ত নিজের নাম তুলে ফেলেছেন বিতর্কিতদের তালিকায়। ঝামেলা শুরু নিছকই দুর্গাপুজোর মিটিং ঘিরে। 5 ও 7 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল ওলাই চণ্ডীতলা এলাকা, সেখানে বৈঠক বসেছিল। কিন্তু কে জানতো তার রেজাল্ট এই হবে? ওলাইচণ্ডী মন্দির ট্রাস্ট থেকে 50,000 টাকা দুর্গাপুজো কমিটিকে কেন দেওয়া হবে এবং দুর্গাপুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। কথা এই দিকে গড়াতেই ঝামেলাও শুরু। ওলাইচণ্ডীতলা মায়ের যে পুজো বোর্ড অফ ট্রাস্টির যে অর্থ, এই অর্থ কেন দুর্গাপুজোতে আসবে? দুর্গাপুজোতে তো রাজ্য সরকার অনুদান দেয়, প্লাস পাড়ার চাঁদা আছে, প্লাস অ্যাড আছে। তো এটা নিয়েই আমার স্বামী স্বপন দত্ত প্রশ্ন তোলাতে তখন ওরা আমার স্বামীর ওপরে তিক্ত বিরক্ত হয়ে চড়াও হয়। সেই কারণে আমি কালকে জুতো দেখিয়েছি। আরে বাস, এ তো জুতো দেখিয়েও ইনি রীতিমতো প্রমাণ করতে ব্যস্ত যে বেশ করেছেন। রীতা দত্ত যিনি 7 নম্বরের কাউন্সিলর, তিনি এখানে উপস্থিত হন, জুতো দিয়ে সবাইকে মারার চেষ্টা করেন এবং তিনি নিজের কাপড় ছিঁড়ে সেটিকে শীর্ণতানি হয়েছে সেটি দেখানোর চেষ্টা করেন। আমার কার্যালয়ের সামনে একটা চিৎকার চেঁচামেচি হচ্ছে, সেখানে কি আমার যাওয়া উচিত না উচিত না? আমি চিৎকার চেঁচামেচি শুনে ক্লাবের সামনে যাই, গিয়ে দেখি আমার হাজবেন্ডকে এবং আমার ছেলেকে ওরা বেধড়ক মারধর করছে। তো সেটা দেখে আমি কি চুপ করে বসে থাকবো? চুপচাপ তিনি থাকেননি, যা করেছেন তা ইতিমধ্যে ভাইরাল। অন্যদিকে ক্লাবের সাব দাবি হিসেবে কোনো গড়মিলই নেই, যা হয়েছে তা শুধুই শাসক নেতার গাজোয়ারি। আমাদের পুজোটা 5 নম্বর, কিন্তু আমাদের 5 নম্বরের কাউন্সিলর কোনো দিনের জন্য এখানে আসেননি, কিন্তু 7 নম্বরের কাউন্সিলর বেশি পরিমাণে এখানে ইনভলভ হতে চান। আমি পুজো কমিটির সঙ্গে আমার কোনো ইন্টারেস্ট নেই, যেহেতু আমার স্বামীকে আমার ছেলেকে মেরেছে, হেনস্থা করা হয়েছে, সেই জন্য আমি ঢুকে গেছি। এটা যদি আমার অপরাধ মনে হয় তাহলে আমি অপরাধী। ওনাদের কি বক্তব্য হচ্ছে, আমরা ক্লাব কমিটিতে ঢুকবো, আমরা ক্লাবটাকে পরিচালনা করবো। ওনারা কোনোদিন আমাদের এই ক্লাবের মিটিংয়ে বা আমাদের ক্লাবের বা মন্দিরের ব্যাপারে আদৌ কিছু জানে কিনা এটা আমার প্রশ্ন আছে। ভিত্তিহীন বা মিথ্যা কথা বলে কুপ্রচার করে কিছু হবে না। ঘটনার রাতেই দুপক্ষ থানায় পৌঁছে গিয়েছিল এবং সব মিলিয়ে এখনো কিন্তু দরজা জোরদার। কিন্তু প্রশ্ন হলো, রীতা দত্ত তিনি তো কাউন্সিলর, দায়িত্ববান নেতা, এই কি তার নমুনা জুতো হাতে পেটাতে যাওয়া? তবে ঠোঁটকাটা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে তুলে দেবে। সব সরকারি বেসরকারি হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধের ডাক দেওয়া হয়েছে। কাল সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ থাকবে।